আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটি অষ্টম অধ্যায়ের একটি অধ্যায়ের নাম, সরি, অষ্টম শ্রেণীর একটি বিজ্ঞান বইয়ের একটি একাদশতম অধ্যায়, যার নাম হলো আলো। আচ্ছা, অধ্যায়ের শুরুতে আমাদের কি জানতে হবে? আলো কি? আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের কোনো কিছু দেখার জন্য মানে দেখতে সাহায্য করে, ঠিক আছে? মূলত হলো আলো এক প্রকার শক্তি। আচ্ছা, এরপর আছে আলোর প্রতিসরণ। আলো আমরা কিভাবে, মানে কোনো বস্তু আমরা কিভাবে দেখি? আচ্ছা, তোমার কি মনে হয় কোনো বস্তু আমরা কিভাবে দেখি? বস্তু দেখতে হলে তো আমার অবশ্যই আলো দরকার। যেমন অন্ধকার ঘরে কিন্তু তুমি কোনো বস্তু দেখতে পারবা না, পারবা না। কারণ কি দেখতে পারতেছো না কেন? কারণ সেখানে আলো নাই। এখন তোমার কি মনে হয় চোখ আমার, মানে চোখ থেকে আমাদের আলো যায়, নাকি ওই বস্তু থেকে আলো আমাদের চোখে আসে? তোমাদের কি মনে হয়? আচ্ছা, অবশ্যই তোমরা জানো যে কখনো চোখ থেকে আলো যেতে পারে না। আমাদের লাইট বা কিছু একটা জ্বলে বা এমন কিছু জ্বলে যে আলোগুলা কি করে, আমাদের ওই বস্তুর উপরে প্রতিসরিত হয় বা ওইখানে প্রতিফলিত হয়। প্রতিফলিত হওয়ার পরে ওইটা আবার আমাদের চোখে আসে, মানে আহ, কেমন এক প্রকার যে বাড়ি বাউন্স করার মতো। যেমন বল যেমন ওয়ালে বাড়ি দিলে কি হয়, বাউন্স খাবার তোমার কাছে ফিরে আসে না? ঠিক তেমনি ভাবে তোমাদের লাইট যখন তোমাদের ওই কোনো বস্তুর উপর পড়ে, যে বস্তুকে তুমি দেখবা, ওই বস্তুর উপরে আলোটা পইড়া তারপর তোমার চোখে আসে দেখেই আমরা ওই বস্তুটাকে দেখতে পাই, নাহলে কিন্তু আমরা কখনো দেখতে পারতাম না। ঠিক আছে? তো এই একটা, এটা হলো প্রতিফলন। আর একটা ছিল প্রতিসরণ। প্রতিসরণটা হলো আলো ভেদ করেও যায়। যেমন তোমার যখন তুমি কোনো পানির মধ্যে দিয়ে টর্চ মারবা, দেখবা কি আলো নিচেও চলে গেছে, ঠিক আছে? তো এটা, বা কোনো একটা পাতলা কাপড়ের মধ্যে টর্চ মারো, দেখবে এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ এটা তোমার কি, আলো ভেদ করে গেছে। আলোটা কি হয়েছে, আলোটার মধ্যে দিয়ে চলে গেছে। এটাকে বলে প্রতিসরণ, মানে কোনো কিছু মধ্যে দিয়ে চলে যাওয়া। দেখো দেখো, এই যে একটা মানে ইয়া দেখাইছে, পরীক্ষা দেখাইছে। পরীক্ষার মধ্যে কি করছে, একটা কলম রাখছে, একটা পানির মগ রাখছে, সেখানে পানি ভর্তি করছে, এরপর একটা পেন্সিল রেখে দিছে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কেন? দেখা যাচ্ছে আলোর প্রতিসরণের জন্য, মানে আলো এই পানির মধ্যে দিয়ে প্রতিসরিত হচ্ছে, মানে তার জন্য দেখা যাচ্ছে। স্বচ্ছ মাধ্যমে কিন্তু আলো প্রতিসরিত হয়, যার কারণে তুমি যে কোনো স্বচ্ছ মাধ্যম দেখতে পাও। অস্বচ্ছ মাধ্যমে আলো প্রতিসরিত হতে পারে না, যার কারণে তুমি অস্বচ্ছ মাধ্যম কোনো কিছু দেখতে পারো না। আচ্ছা, এখন এখানে কি বলছে, এই পেন্সিলটা দেখো, এখানে সোজা আছে কিন্তু এখানে কিন্তু বেঁকা লাগতেছে। বেঁকা লাগতেছে কেন? কারণ আলো প্রতিসরিত যখন হয় তখন হালকা বেঁকে যায়। কি, এবার বলতেছি, আলো স্বচ্ছ মাধ্যমে, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যখন যায়, তখন কি হয়, হালকা বেঁকে যায়। এটাই হলো আলোর প্রতিসরণের সূত্র। ঠিক আছে? দেখা, এখানে বলা আছে, একটি নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যম আলো সরলরেখা চলে, কিন্তু অন্য মাধ্যমে প্রবেশের সাথে সাথে এটি মাধ্যমের ঘনত্ব অনুসারে দিক পরিবর্তন করে। মানে যদি তুমি মাধ্যম একটাই থাকে, মানে ধরো তুমি বায়ুতে আলো মারলা, তাহলে কি এটা 110 যাবে, কিন্তু বায়ু থেকে পানিতে মারলা, তখন কি হবে? বা পানি থেকে বায়ুতে মারলা, বা একটা জায়গায় তার জায়গায় মারলা, তখন কি হবে? আলোটা একটু দিক পরিবর্তন করবে। এটা কোন দিকে পরিবর্তন করবে? এটা মাধ্যমের উপর, যে তুমি কোন দিকে নিচ্ছ। ঠিক আছে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে নিচ্ছ না হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে নিচ্ছ। আচ্ছা, আলোর প্রতিসরণের নিয়ম। আলোর প্রতিসরণে তোমাদের এখানে দুইটা বেসিক রুলস আছে, তাই এটা আলোর প্রতিসরণের জন্য এই দুইটা রুলস লাগবে। প্রথম রুলস, আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে এটি অবিলম্বের দিকে সরে আসে। এই ক্ষেত্রে আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। এখন তোমার প্রশ্ন হলো, স্যার এইগুলি কি আইলো, কই থেকে আইলো? আপাতন কোণ কি, প্রতিসরণ কোণ কি, ঘনমাধ্যম কি, অবিলম্ব কি, হালকা মাধ্যম কি? এগুলো কিন্তু তুমি কিছুই বুঝতেছো না। আচ্ছা, তার আগে আমি তোমাদের এই জিনিসটাকে বুঝাই যে এগুলো কি। এই চিত্রটা ভালো করে খেয়াল করবা, আর কিচ্ছু না, এই চিত্রটা খেয়াল করলে বুঝবা। এই চিত্রটার মধ্যে তুমি দেখতে পাইতেছো যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, এই যে তুমি নিচের মাধ্যমটা দেখছো, এখানে একটা হচ্ছে হালকা মাধ্যম, একটা হচ্ছে কি ঘন মাধ্যম। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা বায়ু, আর উপরে হলো কাঁচ। তুমি যখন একটা বায়ুর কাঁচের মধ্যে দিয়ে লাইট মারবা, তখন তুমি দেখবা যে বায়ুটা হলো হালকা মাধ্যম, কাঁচটা হলো ঘন মাধ্যম। আচ্ছা, তো কি হইতেছে, এই হালকা মাধ্যম থেকে যখন তুমি ঘন মাধ্যমে দুইটা মাধ্যম লাগবে অবশ্যই, দুটো ভিন্ন মাধ্যম লাগবে, একটা হালকা মাধ্যম, একটা ঘন মাধ্যম। আচ্ছা, এবার দেখো কি হচ্ছে, এই যে তীর চিহ্ন দেওয়া দিছে, যেখান থেকে তোমার তীর চিহ্ন শুরু হয়, মানে এই দিক থেকে আলো যাচ্ছে, তার মানে এটা হলো আপতিত রশ্মি। কি রশ্মি? আপতিত রশ্মি। যে রশ্মিটা তোমার যায়, মানে তীর চিহ্ন দেওয়া যে রশ্মিটা তোমার শুরু হয় সেটা হলো আপতিত রশ্মি। আর যেটা তোমার ওই পাশে ফেরত যায় সেটা হলো প্রতিসরিত রশ্মি। সেটা কি? প্রতিসরিত রশ্মি। যদি আলোটা এদিক থেকে এদিক আসতো, মানে তীর চিহ্ন উল্টা থাকতো, তাহলে এইটা হয়তো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি। আমি বুঝতে পারছি হয়তো যে
যে রশ্মিটা তোমার যাবে সেটা আপতিত রশ্মি, আর যে রশ্মিটা বের হবে ওটা হলো প্রতিসরিত রশ্মি। আচ্ছা, এই আপতিত রশ্মি এই যে এইটার সাথে মানে অবিলম্ব, এই যে তুমি যেটা দেখতেছো লম্বা দাগ, তোমাদের প্রথমে একটা প্লাস চিহ্ন দিতে হবে। এই প্লাস চিহ্নের লম্বা লম্বি যে দাগটা সেটা বলে অভিলম্ব, সেটা কি বলে অবিলম্ব। এই যে এন এন ড্যাশ হলো অবিলম্ব, আর এই যে যে মাঝখানে যে সুবর্ণ দাগটা এটাকে বলে বিভেদ তল। কি বলে? বিভেদ তল, বিভেদ তল। ঠিক আছে, এই যে আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। প্রতিসরিত রশ্মি তোমার অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে। আমি আবার বলতেছি, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। প্রতিসরিত রশ্মি তোমার অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এবার কি বলছে দেখো, দ্বিতীয় রশ্মি। এই অনুযায়ী তোমরা প্রথম সূত্রটা বুঝতে পারবা কি, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্বের দিকে সরে আসে। এই ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। তার মানে যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন কি হবে, যে এই অবিলম্ব থেকে আলোক রশ্মি দূরে সরে যাবে। কিন্তু যদি এটা ঘন মাধ্যম থাকতো, এটা হালকা মাধ্যম থাকতো, তাহলে কি হতো, অবিলম্বের দিকে আসতো, তখন এই যে দিক দিয়ে যেত। ঠিক আছে, তখন এই কোণের থেকে এই কোণটা ছোট হইতো। যেহেতু হালকা থেকে ঘন মাধ্যমে গেছে তাই এটা থেকে এটা বড়। হালকা থেকে ঘন গেলে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বড় হয়, হালকা থেকে ঘন মাধ্যম গেলে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বড় হয়। আশা করি বুঝছো। আর ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসলে তোমার কি হয়, প্রতিসরণ কোণ ছোট হয়, উল্টাটা। আচ্ছা, আলোক রশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হয়, পুনরায় ওই মাধ্যমে নির্গত হলে আপতন কোণ ও নির্গত কোণ সমান হয়। মানে আলোক রশ্মি যদি তোমার এই মাধ্যম থেকে ওই মাধ্যমে নিলে, আবার ওই মাধ্যম থেকে একই কোণে আবার এই মাধ্যমে আসলে, তখন এই কোণ আর ওই কোণ কি হবে, সমান হবে। এই আপতন কোণ আর নির্গত কোণ কি হয়, সমান হয়। তাহলে এটা হলো 2 নম্বর সূত্র। আর 3 নম্বর সূত্র বলছে, আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দু দুটি মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। তো মানে হলো এই যে আপতিত রশ্মি, তারপরে আর কি কি বলছে, প্রতিসরিত রশ্মি আপতন বিন্দু, আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দু সবগুলো কি একটা নির্দিষ্ট একটা সমতল রেখা আছে না, যেটাকে আমরা কি নাম দিছি, বিভেদ তল নাম দিছি, বিভেদ তলে থাকে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর প্রতিসরণে বাস্তব প্রয়োগ। তুমি বাসায় যা নিজে ট্রাই করে দেখবা, একটা জল ভর্তি মগ নাও, মগের মধ্যে যে কোনো কলম টলম কিছু রাখো, তাহলে দেখবা যে তোমার যেদিকে যাওয়ার কথা, যেমন এই কলমটা যা সোজা সোজা এইদিকে যাওয়ার কথা, এই সোজা যা দেখবা কি বাইরে থেকে দেখবা যে কলমটা একটু বেঁকায় আছে, এদিক দেখবা একটু বেঁকানো লাগতেছে এদিকে। ঠিক আছে, এখানে 2-3টা পরীক্ষা আছে, পরীক্ষাগুলি দেখবা, দেখলে বুঝতে পারবা, পড়লে বুঝতে পারবে যে কি আছে। একটা হলো যে কয়েন, একটা বাটি রাখবা, বাটির মধ্যে তুমি ফালাইতে চাইবা, মাঝখানে বাটি রেখে তার পুরোটা বালতি, পুরো একটা বালতিতে পানি ভরবা, তারপর মাঝখানে একটা মগ রাখবা, কিছু রাখবা, তারপর একটা কয়েন ওটার মধ্যে রাখতে চাইবা। দেখবা যে তুমি দেখতেছো কয়েন এই দিকে, বালতিটা ওইখানে আছে, দরকার কয়েনটা এইদিকে ফালাইলে হবে, কিন্তু দেখবা না, বালতিটা সরি মগটা এইদিকে নাই, মগটা একটু অন্যদিকে আছে। মানে তোমার পানির মধ্যে তুমি একটু প্রতিসরিত হওয়ার কারণে তুমি একটু ভুল দেখবে। যেমন এই মাছের কথা বলি, তুমি যখন দেখবা তুমি মাছ দেখতেছো কোন জায়গায়, এইখানে তোমার মাছ মনে হবে এখানে, আসলে কিন্তু এখানে মাছ কিন্তু আছে এইখানে। ঠিক আছে, কিন্তু এইটা তোমার প্রতিসরিত এখানে দেখাচ্ছে। তো এই হলো তোমার বাস্তব 3টা প্রয়োগ। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকট কোণ, এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকট কোণ। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? একটু আগে আমরা বললাম যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলোক রশ্মি যায় তখন কি হয়, বিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, এই দেখো পি কিউ থেকে, এটা কি ঘন মাধ্যম যেহেতু পানি মাধ্যম, আর উপরে এটা কি হালকা মাধ্যম যেহেতু বায়ু। তো এই পি কিউ থেকে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে তখন কি পি ড্যাশের দিকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু এদিক যাওয়ার কথা, ঠিক না? এদিক না যায় কি হচ্ছে, এটা এদিক সরে যাচ্ছে। তো এদিক যাওয়ার কারণে কি হইতেছে, অবিলম্ব থেকে দূরে সরে গেল। এরপরে এই রশ্মি থেকে একটু দূরে যদি আরেকটা রশ্মি নিক্ষেপ করা হয় কিউ দিয়া, তখন এই রশ্মিটা কি হচ্ছে, যে এই রশ্মিটা এদিক যাওয়ার কথা কিন্তু এদিক না যায় কি হইতেছে, ও বেকায়া এই কিউ ড্যাশ দিয়ে যাচ্ছে একদম বিভেদ তলের উপরে দিয়া। ঠিক আছে, পি কিউ এর যে পি রশ্মিটা কই যাচ্ছে, পি ড্যাশ দিয়ে যাচ্ছে বেকা হয়া, আর কিউ রশ্মিটা যাচ্ছে বেকা হয়া কিউ ড্যাশ দিয়া। এবার এরপরে যদি আরেকটা রশ্মি তুমি নাও তখন কি হবে, এটা তো আর এই দিক যাইতে পারে না, কারণ সর্বনিম্ন তুমি সর্বোচ্চ কিউ ড্যাশ পর্যন্ত নিয়ে নিছো। তখন কি এটা এদিক যা না যায়, তখন এটা আবার পুনরায় এদিকে ফেরত আসে। ঠিক আছে, তখন আলোর প্রতিসরণ হয় না, প্রতিফলন হয়। তখন এটাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর এই যে কিউ, এই কিউটা কি, যে কিউ এর জন্য তোমার কি হচ্ছে, কিউ ড্যাশটা হচ্ছে, মানে যে কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বা তোমার ক্রান্তি কোণ বলে। যে কোণের জন্য